প্রিয় শিক্ষার্থীবৃন্দু, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আজকের মতন আবারও তোমাদের সামনে উপস্থিত হয়েছি রাজশাহী কোর্ট একাডেমি অনলাইন ক্লাসের পক্ষ থেকে। তোমাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। আজকে আমরা তোমাদের অষ্টম শ্রেণীর ক্লাস নিব। অষ্টম শ্রেণীর বাংলাদেশ প্রাকৃতিক সম্পদের আজকের আমাদের বিষয়, তার আংশিক কিছু অংশ আজকে আলোচনা করব। তোমরা অবশ্যই খুব মনোযোগ সহকারে এবং খাতা কলম নিয়ে বসবা। গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো, গুরুত্বপূর্ণ অ্যান্সারগুলো তোমরা লিখে নেবা খাতায়। আর এই ক্লাসটাও খুব গুরুত্বপূর্ণ, এটা প্রত্যেকেরই জানা দরকার, প্রয়োজন। তো আমরা ক্লাসটা শুরু করতে যাচ্ছি। আজকে আমরা ক্লাস নেব বাংলাদেশের প্রাকৃতিক সম্পদ। বাংলাদেশের প্রাকৃতিক সম্পদ। সম্পদ, গতদিন আমরা এই সম্পদ নিয়ে আলোচনা করেছি কিছু। আজকে মূল জিনিসগুলো নিয়ে আলোচনা করেছি। আজকে কিছু বিষয় আলোচনা করব। একটা জিনিস মনে রাখা দরকার যে প্রাকৃতিক সম্পদ, এই সম্পদটা কিভাবে আমরা ব্যবহার করছি এটা জানা খুব দরকার। দেখো, বেঁচে থাকার জন্য মানুষ নানা রকম কাজ করে থাকে। এই কাজগুলো হচ্ছে অর্থনৈতিক কাজ। বেঁচে থাকার জন্য মানুষ কেন কর্ম করে? বেঁচে থাকার জন্য কর্ম করছে উদ্দেশ্য একটাই, যে তারা কিছু অর্থ পাবে। এই কাজগুলো হচ্ছে অর্থনৈতিক কাজ। হ্যাঁ, এই অর্থনৈতিক কাজের উপর ভিত্তি করে সমাজ ব্যবস্থা গড়ে উঠেছে। এই অর্থনৈতিক কাজের উপর ভিত্তি করে হচ্ছে আজকে এই সমাজ ব্যবস্থা। আদিমকালে মানুষ বন থেকে কি করতো? আদিমকাল বা প্রাচীনকালে মানুষ বন থেকে কি নিয়ে আসতো? বন থেকে ফলমূল সংগ্রহ করত এবং পশু শিকার করত এবং মাংস খেত। সেই পশুর মাংস তারা খেত। তারপরে আমরা ফসল ফলাতে শিখি। তারপরে তারা সেই আদিম যুগে মানুষ তারপরে কি করলো? ফসল ফলাতে শিখলো। কীভাবে ফসল ফলায় সেটা শিখলো। তারপরে খাদ্য অন্যান্য পণ্য উৎপাদন করা, বন্টন করা, তারপরে ভোগ করা, এগুলো তারা শিখলো পর্যায়ক্রমে। এটা হচ্ছে তোমার মানুষের আর্থ সামাজিক ব্যবস্থা এইভাবে গড়ে উঠেছে। তো প্রাচীনকালে মানুষ শুরু করেছে মধ্যযুগ পর্যন্ত। প্রাচীনকাল থেকে এই মধ্যযুগ, তাহলে যুগ কয় প্রকার? আমরা জানি যে যুগ 3 প্রকার। প্রাচীন যুগ 1 নম্বর, তারপরে মধ্যযুগ আর আধুনিক যুগ। তাহলে আমরা অবস্থান করছি কোথায়? আধুনিক যুগে আমরা অবস্থান করছি বা আছি বর্তমানে। তাহলে প্রাচীনকাল থেকে মধ্যযুগ পর্যন্ত, এই দুইটা যুগ পর্যন্ত তারা মানুষের যেসব সম্পদ ব্যবহার করেছে তার সবটাই ছিল প্রাকৃতিক সম্পদ। এই প্রাকৃতিক সম্পদটাকে রূপান্তর করে মানুষের নিজের প্রয়োজনে ব্যবহার উপযোগী করে তোলা হয়েছে। তাহলে প্রাকৃতিক সম্পদ যেমন ধরে নাও যে প্রাকৃতিক সম্পদ কি? আমাদের বনে যেমন গাছ একটা প্রাকৃতিক সম্পদ। হ্যাঁ, এই গাছটাকে আমরা কেটে নিজের ব্যবহার উপযোগী ফার্নিচার বানাচ্ছি। এই যে রূপান্তর করছি, এটা হচ্ছে তোমার ব্যবহার উপযোগী করা। যেমন তোমার প্রাকৃতিক সম্পদ কি? মাটি। এই মাটিকে আমরা ব্যবহার করে কি করছি? আমাদের নিজেদের প্রয়োজনীয় খাদ্যশস্যগুলো উৎপাদন করছি। হ্যাঁ, তারপরে দেখো
এই মাটিকে ব্যবহার করে আমরা তোমার বাণিজ্যিক ভিত্তিক উৎপাদন করছি। তারপরে এই পাথর হচ্ছে প্রাকৃতিক সম্পদ। এই পাথরকে নিয়ে আমরা কি করছি, রূপান্তর করে আমরা বিল্ডিংয়ের কাজে, রাস্তার কাজে ব্যবহার করছি। এগুলো হচ্ছে তোমার ব্যবহার করা। তো বর্তমান আধুনিক যুগে মানুষ কয়লা, লোহা, পাথর, স্বর্ণ, রূপো, গ্যাস ইত্যাদি খনিজ সম্পদ উত্তোলন শিখেছে। এই যে গ্যাস, খনিজ সম্পদ আমরা আগে উত্তোলন করতে পারতাম না, যে মাটির নিচে এত প্রাকৃতিক সম্পদ রয়েছে যেগুলো আমাদের অজানা ছিল। বর্তমান যুগে সেগুলো আমরা পর্যায়ক্রমে পরীক্ষা নিরীক্ষা করে কোন মাটিতে কি পরিমাণ খনিজ সম্পদ আছে সেটা আধুনিক যন্ত্রের মাধ্যমে, সেটা পরীক্ষার মাধ্যমে আমরা শনাক্ত করতে পারছি। এই করার পরে আমরা সেখান থেকেই এই প্রাকৃতিক সম্পদগুলো আধুনিক যন্ত্রপাতির দ্বারা আমরা উত্তোলন করছি। যেমন মাটির নিচে তোমার গ্যাস, মাটির নিচ থেকে স্বর্ণ, রূপো, তারপরে খনিজ পদার্থ ইত্যাদি, এবং দক্ষতার সঙ্গে ব্যবহার করছি। এই জন্য অনেক আধুনিক যন্ত্র আমাদের ব্যবহার করতে হয়। এভাবে মানুষ নিজেদের সামাজিক ব্যবস্থাটাকে দ্রুত উন্নতি করতে পেরেছে। এবার আসি তোমার এই প্রাকৃতিক সম্পদ। আমরা এই প্রাকৃতিক সম্পদ ভূমিকা বাংলাদেশের প্রকৃতির উন্নতিতে প্রাকৃতিক সম্পদের ভূমিকা। বাংলাদেশ উন্নতিতে প্রাকৃতিক সম্পদের ভূমিকা। তাহলে বাংলাদেশ উন্নতিতে প্রাকৃতিক সম্পদের ভূমিকা, কি ভূমিকা আমাদের এই প্রাকৃতিক সম্পদ রাখছে। তাহলে প্রাকৃতিক সম্পদ অন্য দিক থেকে তুলনায় দেশের জনসংখ্যা, বাংলাদেশের যে প্রাকৃতিক সম্পদ রয়েছে সেই তুলনায় জনসংখ্যার তুলনায় অনেক বেশি। তাহলে আমাদের যে পরিমাণ প্রাকৃতিক সম্পদ রয়েছে তার তুলনায় জনসংখ্যা হচ্ছে অনেক বেশি। তাহলে আমাদের এই প্রাকৃতিক সম্পদ এটা সীমিত সম্পদ, অল্প সম্পদ। এই অল্প সম্পদকে কাজে লাগিয়ে কিভাবে কাজে লাগাবো? পরিকল্পনার মাধ্যমে কাজে লাগিয়ে আমাদের প্রাকৃতিক সম্পদকে ব্যবহার করতে হবে। ব্যবহার করে আমরা দেশের উন্নয়ন, সমৃদ্ধি করার চেষ্টা করতে হবে। এটা একটা পয়েন্ট গেল। এরপরে আসি আমরা প্রাকৃতিক উৎপাদন ও কর্মসংস্থানের বৃদ্ধি। উৎপাদন ও কর্মসংস্থানের বৃদ্ধি। তাহলে 2 নম্বর পয়েন্টটা এটা হচ্ছে যে এই প্রাকৃতিক সম্পদকে আমরা উৎপাদন করব এবং কর্মসংস্থান বৃদ্ধি করব। কিভাবে? আমাদের দেশটা হচ্ছে কৃষি প্রধান দেশ। এই দেশের প্রায় 80% মানুষ প্রত্যক্ষ পরোক্ষভাবে কৃষির সঙ্গে সম্পৃক্ত। 80% মানুষ
প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে কৃষির সঙ্গে সম্পৃক্ত। এই দেশের মাটি খুব মূল্যবান সম্পদ, এদেশের মাটি খুব উর্বর। এদেশের মাটিতে তুমি যে কোনো ফসল করো না কেন সেটাই হবে, যেটা অন্যান্য দেশের তুলনায় হয় না। এদেশের মাটি খুব উর্বর এবং সোনার চেয়ে খাঁটি। এই দেশের মাটিটাকে যদি, এই প্রাকৃতিক সম্পদটাকে যদি যথাযথ পরিকল্পনার মাধ্যমে ব্যবহার করে থাকি পরিকল্পিতভাবে, তাহলে দেখবা যে আমরা বছরে আমরা 3টা ফসল উৎপাদন করতে পারি। হ্যাঁ, এবং অন্যদিকে শিল্পায়ন করতে হবে পরিকল্পিতভাবে। কৃষিকাজ, প্রযুক্তির ব্যবহার, উৎপাদন বাড়বে। তাহলে উৎপাদন যখন বাড়বে এবং শিল্পায়ন যখন হবে, শিল্প প্রতিষ্ঠান যখন গড়ে উঠবে, তখন অবশ্যই সেখানে লোক সংখ্যার, কাজের, কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে এবং কর্মসংস্থানের জন্য অনেকে কাজ ওখানে পাবে। উৎপাদন বাড়বে এবং নতুন নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে। ফলে কী হবে? ফলে গ্রামের মানুষ শহরে আর চাকরির জন্য, কর্মের জন্য গ্রামের মানুষ শহরে আসবে না। তাহলে গ্রামের মানুষ, গ্রামে যদি উৎপাদন বৃদ্ধি পায়, তাহলে গ্রামের মানুষ কাজ করার কর্মসংস্থান পাবে গ্রামে, সে গ্রামেই তখন থাকবে, শহরমুখী আর ছুটবে না। এবার 4 নম্বর পয়েন্ট আছে আমরা সুষম খাদ্যের অভাব। সুষম খাদ্যের অভাব। এই যে সুষম খাদ্যের অভাব, যে খাবারগুলো আমাদের খুব প্রয়োজন, হ্যাঁ, যে খাবারগুলো আমাদের খুব প্রয়োজন, বর্তমানে গবাদি পশু, হাঁস, মুরগি, মৎস্য, এই ধরনের প্রাণীজ সম্পদের ব্যবহার বেড়েছে। তোমরা ইদানিং দেখছো যে এই গবাদি পশু পালন করা, গবাদি পশুপালনের খামার প্রক্রিয়াজাত করা, মাংস প্রক্রিয়াজাত করা, তারপরে হাঁস মুরগির খামার তৈরি করা। এই হাঁস মুরগি থেকে আমরা মাংস পাচ্ছি, ডিম পাচ্ছি। তারপরে এই মৎস্য, এই ছোট পুকুর, হাওর বাওর, এই আধুনিক প্রযুক্তিতে খামার তৈরি করা, মাছের মৎস্য খামার তৈরি করা। এর ফলে কি হচ্ছে? এর ফলে আমাদের যেমন জনসংখ্যা বেশি, সেই তুলনায় সুষম খাদ্যের যেমন অভাব ছিল, সেই ক্ষেত্রে এই খাদ্য যখন আমাদের বেড়ে যাচ্ছে, এই খামারগুলো, তাতে খাদ্য আমাদেরকে কিছুটা ওখান থেকে সাপ্লাই দিচ্ছে, সেটা পূরণ হচ্ছে। পাশাপাশি কি হচ্ছে? নতুন নতুন কর্মসংস্থান, বেকারত্ব হার কমছে এবং নতুন নতুন কর্মসংস্থান তৈরি হচ্ছে। ঠিক আছে, বোঝা গেল তো? এবার দেখো, লক্ষ লক্ষ খামার সৃষ্টি করে বহু মানুষের অর্থনৈতিক কর্মসংস্থান এইসব জায়গায় হচ্ছে। এরপরে আসবো আমরা সেচ সুবিধা। সেচ সুবিধা প্রদান। তাহলে সেচটা কোথায় দেওয়া হয়? আমাদের কৃষি প্রধান দেশ, এই যে কৃষি উৎপাদনের ক্ষেত্রে আমাদের জমিতে শুষ্ক মৌসুমে
যখন পানির সংকট দেখা দেয় তখন আমরা সেচের ব্যবস্থা করে সেচ সুবিধা প্রদান করে আমরা ফসল উৎপাদন করে থাকি। এটা বাড়ানো যায়, উৎপাদন বাড়ানো যায়। সেই কারণে দেখা যায় যে বিগত দিনে আমরা দেখতাম যে বছরে একটা ফসল উৎপাদন হতো, কিন্তু বর্তমান যুগে, এই আধুনিক যুগে বছরে আমরা কয়টা ফসল উৎপাদন করি? 3টা ফসল উৎপাদন করি। তিনটা। কারণ কোনো পানির দরকার হলে পানি পাওয়া যাবে, সারের দরকার হলে সার পাওয়া যাবে, চাষের দরকার হলে আধুনিক প্রযুক্তির মাধ্যমে, পাওয়ার টিলার মাধ্যমে এই অল্প সময়ের মধ্যে আমরা চাষাবাদ করতে পারি। একটা ফসল উঠবে আর একটা শুরু হয়ে যাবে। হ্যাঁ, এই যে প্রাকৃতিক সম্পদ আমাদের মাটি, যেটা হচ্ছে সোনার চেয়ে খাঁটি, যেটার উপর ভিত্তি করে এই বাংলাদেশ আজকে এগিয়ে যাচ্ছে, এই মাটিকে আমরা বিভিন্ন প্রযুক্তি ব্যবহার করে, পরিকল্পিত ব্যবহার করে আমরা এখান থেকে উৎপাদন বৃদ্ধি করছি। এরপরে শিল্পের উন্নয়ন, ব্যবহার। ব্যবহারের প্রসার। ব্যবহারের প্রসার। তাহলে এখন আমাদের কি করতে হবে? শিল্পায়ন, মানে শিল্প প্রতিষ্ঠান আমাদেরকে গড়ে তুলতে হবে, এটা বৃদ্ধি করতে হবে। দেশের গ্যাস আছে, আমাদের প্রাকৃতিক সম্পদ, আমাদের প্রাকৃতিক সম্পদ কয়লা আছে, চুনাপাথর আছে, আমাদের জীবনের যাত্রা কাজে লাগে। শিল্পায়নের জন্য আমাদের এই গ্যাসকে আমরা পরিকল্পিতভাবে ব্যবহার করতে পারি। শিল্পায়নের জন্য আমাদের এই যে কয়লা সম্পদ, প্রাকৃতিক সম্পদ, এটা আমরা ব্যবহার করতে পারি শিল্পায়নের জন্য। এইভাবে প্রাকৃতিক সম্পদের ব্যবহার হচ্ছে, এবং এই ব্যবহারের ফলে কী হচ্ছে? নতুন নতুন কর্মসংস্থানের সৃষ্টি হচ্ছে। হ্যাঁ, এবং শিল্পের কি হচ্ছে? প্রসার ঘটছে। এরপরে আসবো আমরা পয়েন্ট, বনজ সম্পদের ভূমিকা। বনজ সম্পদের ভূমিকা। বন তো তোমরা বুঝো, এই বনের সম্পদ কি কি কাজে লাগে আমাদের? বাড়িঘর তৈরিতে এই বনের সম্পদ, এবং আসবাবপত্রের প্রয়োজনীয় ব্যবহার এই বনের সম্পদ থেকে আমরা পেয়ে থাকি। বনজ সম্পদ ব্যবহার করে আবার প্রকৃতির তাপমাত্রা কমানোর জন্য বন সম্পদ অত্যন্ত প্রয়োজনীয়। তাপমাত্রা, যে তাপ বৃদ্ধি হচ্ছে, যদি ফাঁকা জায়গা থাকে সেখানে সূর্যের তাপটা কি হয়? সূর্যের তাপটা তোমার বেশি লাগে। যদি বনজ সম্পদ থাকে, গাছপালা থাকে, সেখানে তাপ কম লাগে। এটা তো বুঝো তোমরা, যে আমাদের যখন শরীরে তাপ লাগে তখন আমরা গাছের নিচে যে দাঁড়াই, হ্যাঁ, তাপটা কম লাগে। এই যে বনজ সম্পদ, এটা হচ্ছে প্রাকৃতিক দুর্যোগ। এই দুর্যোগকে আমাদেরকে রক্ষা করে, প্রাকৃতিক দুর্যোগ থেকে আমাদেরকে রক্ষা করে, ভূমিকা পালন করে। এই জন্য পরিকল্পিতভাবে আমাদের বনজ সম্পদ আরও বৃদ্ধি করতে হবে, বাড়াতে হবে। এরপরে আসি আমাদের তাহলে এই বনজ সম্পদ বাড়াতে হবে।
প্রাকৃতিক সম্পদ যথাযথ ব্যবহার করে দেশের কৃষির উন্নতি, তেমনি মানুষের কর্মসংস্থানের সৃষ্টি হবে। এবার আসি বাড়ির কাজ। তোমাদেরকে বাড়ির কাজ আজকে আমি দিব, খুব ছোট ছোট প্রশ্ন, এটা বাড়িতে অবশ্যই তোমরা করবা। আচ্ছা, বাড়ির কাজ জ্ঞানমূলকের দুইটা প্রশ্ন দেব। বাংলাদেশে মোট বনভূমির পরিমাণ কত? বাংলাদেশের মোট বনভূমির পরিমাণ কত বর্গ কিলোমিটার? বর্গ কিলোমিটার। লিখে নাও, কিলোমিটার। এটা জ্ঞানমূলক প্রশ্ন, এর মান হচ্ছে 1। 2 নম্বর প্রশ্ন জ্ঞানমূলক, বাংলাদেশের মোট ভূভাগের বাংলাদেশের মোট ভূভাগের কত ভাগ বন? কত ভাগ বন? এটাও জ্ঞানমূলক প্রশ্ন, এর মান হচ্ছে 1। এরপরে অনুধাবনে প্রশ্ন দেব 3 নম্বরে। অনুধাবন, মাটি বাংলাদেশের মূল্যবান প্রাকৃতিক সম্পদ। মাটি বাংলাদেশের মূল্যবান সম্পদ। ব্যাখ্যা করো। ব্যাখ্যা করো, এর মান হচ্ছে 2। এটা হচ্ছে অনুধাবনের প্রশ্ন। আর একটা অনুধাবনের প্রশ্ন দিব, তোমরা এই প্রশ্নগুলো লিখে নাও এবং বাসায় বসে আনসার করবা। মৎস্য সম্পদের সাথে জীবিকা অর্জনের সম্পর্ক বর্ণনা করো। 4 নম্বর, মৎস্য সম্পদের সাথে জীবিকার অর্জন সম্পর্কে বর্ণনা করো। এটা তোমার অনুধাবনের প্রশ্ন। তো যাই হোক, মোটামুটি আজকে আমরা বাংলাদেশের প্রাকৃতিক সম্পদ, আর্থসামাজিক সম্পদ আলোচনা করলাম। আর্থসামাজিক অগ্রগতি, বাংলাদেশের প্রাকৃতিক সম্পদের আর্থসামাজিক অগ্রগতি, প্রাকৃতিক সম্পদের নিয়ে আলোচনা করলাম। মোটামুটি এই সম্পর্কে মোটামুটি তোমাদের কিছুটা হলেও আমরা বোঝাতে পেরেছি। এবং এই কথা, এই জিনিসগুলো প্রতিনিয়ত যে আমাদের যে ক্লাসগুলো হচ্ছে, টিচার যে কথাগুলো বলছে, এটা যদি একটু মনোযোগ সহকারে শুনে, তুমি মনোযোগ সহকারে শুনবা এবং সেটা তোমার
ব্রেনে মেধায় রাখবা। এবং এভাবে তুমি যদি পড়াশোনা নিয়মিত করো এবং অনুশীলন করো, দেখবা তুমি আগামীতে খুব ভালো 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 ফলাফল করছো। কেউ দুর্বল না, শারীরিক মানসিকভাবে কেউ দুর্বল না, সকলেই সবল। কিন্তু তোমাকে নিয়মিত অনুশীলন করতে হবে, পড়াশোনার অনুশীলন করতে হবে। 24 ঘন্টার মধ্যে তুমি যদি 3-4 ঘন্টা নিয়মিত পড়াশোনা অনুশীলন করে 5 ঘন্টা, তো দেখবা তুমি যে কাজই করো না কেন সে কাজই তোমার ভালো ফল